আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে 7 শ্রেণীর জমি বিডিএ জরিপে দখলদারদের নামে হবে না। যদি দলিল থাকে তাহলে সেই দলিলও বাতিল হয়ে যাবে 100%। কোন 7 শ্রেণীর জমি বিডিএ জরিপে দখলদারের নামে হবে না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে 7 শ্রেণীর জমি, যারা জমি দখলে আছেন সেই দখলদারদের নামে হবে না। যে সকল দখলদাররা এই 7 শ্রেণীর জমির আওতায় পড়ে, যদি তাদের কাছে কোনো দলিলও থাকে তাহলে সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে। এটা 100% গ্যারান্টি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা। আমি যে ভিডিওগুলি করি জনসাধারণকে সচেতন করার জন্য। যাদের প্রয়োজন তারা শুধু ভিডিও দেখবেন, যারা সব জানতা তাদের ভিডিও দেখার দরকার নেই, এড়িয়ে যাবেন। আর যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কারণ কমেন্টস আমার দেখার সময় হয় না। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি দেখে দেখে আস্তে আস্তে সবাই উত্তর দিব। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। 7 শ্রেণীর জমি বিডিএ জরিপে দখলদারদের নামে হবে না। কেউ যদি প্রকৃত মালিকানা নিয়ে বসে থাকে যে এই সম্পত্তির মালিক তিনি, তাহলেও তার সেই দলিল টিকবে না, দখল ছেড়ে দিতে হবে। না হলে আইনগত দিক থেকে ব্যবস্থা নিয়ে সেই সম্পত্তি দখলে থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি। খাস খতিয়ানের সম্পত্তি হচ্ছে সরকারি সম্পত্তি, যেটি 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি। এই সম্পত্তি জেলা প্রশাসক মহোদয় সাধারণ জনগণের মাঝে লিজ দিয়ে থাকে, বন্দোবস্ত দিয়ে থাকেন। এই বন্দোবস্তের সম্পত্তিতে বিভিন্ন ধরনের শর্তাবলী থাকে। এই শর্তাবলীর মধ্যে একটি আছে যে এই সম্পত্তি বেচা বিক্রি করা যাবে না। যিনি এই সম্পত্তি লিজ নেবেন তার জীবদ্দশায় সেই সম্পত্তি তিনি ভোগ দখলে থাকবেন। তার মৃত্যুর পরে সেই সম্পত্তি বংশ পরম্পরায় তার ওয়ারিশরা ভোগ দখলে থাকতে পারবে। সরকারি যে রুলস আছে, সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর পরিশোধ করে সরকারের নিয়ম অনুযায়ী সেখানে বসবাস করতে হবে। এই সম্পত্তি অনেকেই যোগ সাজসে উদ্দেশ্য প্রণোদিতভাবে দলিল করে নিয়েছে। আবার অনেকেই দেখা গেছে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত পরিতভাবে নোটারি পাবলিক করে তারা সেই সম্পত্তি হস্তান্তর করেছে। এই সকল ব্যক্তিদের নামে বিডিএ জরিপ হবে না। তারা যে সকল দলিল দেখাবে সেই সকল দলিল গ্রহণযোগ্য হবে না। বরং ওই সকল দলিল দেখালে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে তাদের শাস্তি হবে এবং জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। নাম্বার 2 হচ্ছে অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তি যারা ক্রয় করেছেন এবং যারা বিক্রয় করেছেন তারা তো বিক্রয় করে চলে গেছেন। অধিকাংশ মানুষই এই অর্পিত সম্পত্তি বিক্রি করে দেশের বাইরে চলে গেছেন। আবার অনেকে দেশেও আছেন, কিন্তু এই সম্পত্তি ক্রয় করার সময় একবারও দেখেন নাই যে এই সম্পত্তির প্রকৃত মালিককে। এই অর্পিত সম্পত্তি যারা ক্রয় করেছেন তাদের দলিল থাকলেও টিকবে না। এই অর্পিত সম্পত্তি সরকারের 1 নম্বর খাস খতিয়ানে চলে যাবে, সরকারের নামে বিডিএ জরিপ হবে। 3 নম্বরে হচ্ছে দেবোত্তর সম্পত্তি। যে দেবোত্তর সম্পত্তি সনাতন ধর্মের কিছু মানুষ ধর্ম উপাসনালয় যেমন মন্দির, গির্জা এই সমস্ত জায়গায় দান করেছেন।
সেই সম্পত্তি অনেকে যোগসাজশে তারা সিন্ডিকেট করে বা যে সমিতিতে ছিল বা তাদের কমিটি ছিল তাদের সাথে আতাত করে সেই সম্পত্তি নিজেদের নামে দলিল করে নিয়েছেন। সেই সকল সম্পত্তি দেবোত্তর সম্পত্তি ছেড়ে দিতে হবে। দেবোত্তর সম্পত্তি সেই ধর্ম উপাসনালয়ের নামেই বিডিএর জরিপটি হবে। তারপরে হচ্ছে জালিয়াতি করে যারা দলিল করেছেন, জনসাধারণের সম্পত্তি জালিয়াতি করে দলিল করে পেশি শক্তির বলে সেই সম্পত্তি ভোগ দখলে আছেন, অদ্য পর্যন্ত জমির কাছে তারা যেতে পারেন না। এই সকল সম্পত্তির কাগজপত্র যে সকল মালিকের নামে আছে সেই সকল মালিকরা দলিল, ধারাবাহিক খতিয়ান, এমনকি অনেকে নাম জারি করে খাজনা পর্যন্ত দিয়ে যাচ্ছেন, কিন্তু যারা জালিয়াতি করে দলিল করেছেন সেই দলিল দিয়ে তারা আজও পর্যন্ত খাজনাও দিতে পারে নাই, নামজারিও করতে পারে নাই। সেই সকল ব্যক্তিদের নামে এই বিডিএর জরিপটি কিন্তু হবে না, এই বিষয়টি। তারপরে হচ্ছে আদালতে চলমান মামলা। এই জমি পুনরুদ্ধার, দখল পুনরুদ্ধারের জন্য যে সকল মামলা আদালতে চলমান, রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা চলমান, এই সকল ব্যক্তিদের নামে এই বিডিএর জরিপ কিন্তু হবে না। তারপরে হচ্ছে যাদের নামে নামজারি নেই, অর্থাৎ আপনি সম্পত্তির মালিক কিন্তু আপনি নামজারি করেন নাই। এই নামজারি না করার কারণে আপনার নামে বিডিএর জরিপ হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আমার নামে নামজারি কেন আসবে না? আমার তো বৈধ দলিল, আমি তো জমি দখলে আছি, কিন্তু আমার নামে কেন আসবে না? কারণ আপনার নামে এই জন্যই আসবে না যে আপনি যে একজন মালিক, এই মালিকানার যে বিষয়টি এটি ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ তারা জানেনই না। কারণ আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল করে নিয়েছেন, আর জমির যিনি মালিক, যিনি দাতা, তিনি আপনাকে জমি হস্তান্তর করে দিয়েছেন। কিন্তু এখানে যে আরো একটি সংশ্লিষ্ট বিভাগ আছে, ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সংশ্লিষ্ট বিভাগ আপনার এলাকায়, যে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, এই অফিস যে সেখান থেকে নামজারি করে আনতে হয়। আর নামজারি করার পরে পূর্বের মালিকের নামটা কেটে দিয়ে আপনার নামে সম্পত্তি চলে আসবে। পূর্বের মালিকের যে সম্পত্তি সেখান থেকে আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন সেটুকু আপনার নামে দিয়ে একটি খতিয়ান তৈরি করে আপনাকে একটা পারমিশন দিয়ে দেবে, একটু অনুমতি দিয়ে দেবে যে আপনি আজকে থেকে নতুন মালিক, আপনি এই নামজারি খতিয়ানের মাধ্যমে আপনি এখন থেকে আপনার নামে খাজনা দিতে পারবেন। তখন এই ভূমি মন্ত্রণালয় আপনার নামটি এন্ট্রি হয়ে যাবে। কারণ হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃকই এই বিডিএর জরিপটি পরিচালনা করা হচ্ছে, যার ফলে তাদের কাছে যে কাগজপত্র আছে সেই কাগজপত্রের বুনিয়াদেই বিডিএর জরিপটি হবে। সাব রেজিস্ট্রারের কাগজ দেখে বিডিএর জরিপ হবে না। এই জন্য নামজারি যারা করেন নাই তাদের নামে বিডিএর জরিপটি হবে না। এই জন্য যারা নামজারি করেন নাই, নামজারি তাদের খুব সত্বর আপনারা নামজারিটি করে নেবেন। যদি অন্য কোনো আইনি জটিলতা থেকে থাকে তাহলে বিজ্ঞ আদালত কর্তৃক সেটি সংশোধন করে রাখবেন। তা না হলেও আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে রাখবেন, কারণ মকদ্দমা দিয়ে রাখলে আপনার পক্ষে যখন জাজমেন্ট চলে আসবে, বিডিএর জরিপ হয়ে যাওয়ার পরেও ওই জাজমেন্ট মোতাবেক বিডিএর জরিপটি আপনার কাছে চলে আসবে, তখন সরকারের সংশ্লিষ্ট বিভাগ আপনার নামে বিডিএর জরিপটি করে দিবে। এই বিষয়টি কিন্তু 100% আপনার চিন্তা ভাবনা করে রাখতে হবে। নাম্বার 7 হচ্ছে জবর দখল করে যারা সম্পত্তিতে আছেন, যাদের কোনো কাগজপত্র নেই, হতে পারে সরকারের জলমহল, সরকারি সম্পত্তি, আধা সরকারি সম্পত্তি, স্বায়ত্তশাসিত সম্পত্তি, জনসাধারণের সম্পত্তি, যে কোনো সম্পত্তি জবর দখল করে রেখেছেন, পলিটিক্যাল বলে হোক, পেশি শক্তির বলে হোক, প্রশাসনের বলে হোক, যে কোনোভাবেই হোক না কেন সেই সম্পত্তি ভোগ দখলে আছেন, এই সকল ব্যক্তিদের নামে বিডিএর জরিপ হবে না। তাহলে আমি 7 শ্রেণীর সম্পত্তির কথা বললাম, খাস খতিয়ানের সম্পত্তি, অর্পিত সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি, জাল দলিল সম্পত্তি, আদালতে চলমান মামলা, তারপরে যাদের নামে নামজারি নেই, তারপরে হচ্ছে আপনার জালিয়াতি করে সম্পত্তি নেওয়া, জবরদখল করে সম্পত্তি রাখা, এই 7 শ্রেণীর সম্পত্তির আপনার বিডিএর জরিপ হবে না। এটা কিন্তু 100%, কারণ আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেও দেখবেন আপনি কোন বুনিয়াদে বিডিএর জরিপটি চাচ্ছেন, আপনার মালিকানা তো নাই।
তো এই 7 শ্রেণীর সম্পত্তির মধ্যে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার কোনো একটি লেকিনস আছে, কোনো একটি ঘাটতি আছে, যেটি আমি আদালতে মকদ্দমা দিলে আমি এটি আমার নামে বিডিএর জরিপ হবে, তারা আদালতে মকদ্দমা করতে পারেন। যেমন আমি যদি বলি খাসখতিয়ান 1-এর 1 খাসখতিয়ান, আপনার সম্পত্তি যে কোনো কারণে আপনার খাসখতিয়ানে চলে গেছে, আপনি চুপচাপ বসে আছেন, কিন্তু আপনি এই ভিডিওটা দেখার পরে যদি আপনার ওই খাসখতিয়ানের সম্পত্তি ফিরে পাবার জন্য আপনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন, তাহলে ওই সম্পত্তিটা কিন্তু আপনার পূর্বে ছিল, হয়তো খাজনা না দেওয়ার কারণে, নামজারি না করার কারণে, কোনো গরিমসি করেছেন, আপনার নেগলিজেন্সির কারণে সম্পত্তিটি খাসখতিয়ানে চলে গেছে, আবার সে মামলা দিলে সম্পত্তিটি আপনার কাছে চলে আসবে। এই সকল সম্পত্তির জন্য আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে পারেন। এই মকদ্দমা চলাকালীন সময় যদি আপনার এলাকায় বিডিএর জরিপ যায়, কোনো সমস্যা নাই, কিন্তু জাজমেন্টটি যখন আপনার পক্ষে চলে আসবে, তখন এই প্লটে যে আপনার মানচিত্র, তারপরে আপনার যে রেকর্ড হয়ে যাবে, সেটি কিন্তু সংশোধন করে আপনার নামে দিয়ে দিবে। ভূমিমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বলেছিলেন যে কোনোভাবেই যেন সরকারি কোনো সম্পত্তি সাধারণ জনগণের নামে বিডিএর জরিপ না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। আবার সাধারণ জনগণের কোনো সম্পত্তি যেন কোনোভাবেই সরকারের নামে বিডিএর জরিপে না হয়, সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের দেশে যারা এই বিডিএর জরিপ কার্যক্রম পরিচালনা করতেছেন, বিদেশি সংস্থা এবং আমাদের দেশীয় যারা আছেন, তাদেরকে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রচার করতে বলা হয়েছে, যাতে করে জমির প্রকৃত মালিক যারা, তারা যেন তাদের কাগজপত্র পরিপাটি করে রাখতে পারে এবং যারা জরিপকারক তাদেরকে বুঝাই দিতে পারে যে এই সম্পত্তিটি আমার, এই কাগজপত্র আমার। কিন্তু যাদের একেবারে কাগজপত্র নেই, এই যে 7 শ্রেণীর সম্পত্তি, তারা কি বুঝাই দেবে? তাদের কোন বুনিয়াদে বিডিএর জরিপ হবে? চাইলেই তো আর হবে না, কারণ তথ্য প্রযুক্তির জামানায় বিডিএর জরিপ যে যাই বলুক না কেন, ভিডিও দেখে যে যাই বলুক, যে যাই মন্তব্য করুক, যারা দুর্বল চিত্তের মানুষ, যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, তারা ভিডিও দেখে অনেক সময় অনেক বাজে কমেন্টস করে থাকে, এটা আমরা বুঝি। কিন্তু যিনি প্রকৃত জমির মালিক, তিনি তো জমি পাচ্ছেন, আদালতে মামলা করলে তার পক্ষে জাজমেন্ট আসতেছে, একটু সময় লাগলেও কিন্তু আসতেছে। এবং এই যে আইন প্রণয়ন করে ধারা, উপধারা, বিধি যাই আসতেছে, তার বুনিয়াদেই কিন্তু আমরা সুফল পাচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে তারা আপনার কমেন্টসে লিখবেন, আর যাদের পরামর্শের প্রয়োজন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কারণ আমি একজন মানুষ, আমি পর্যায়ক্রমে প্রতিদিন 10, 20, 30 জনের কিন্তু উত্তর দিয়ে থাকি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমি মেসেজ দেখে আমি প্রয়োজনে আপনাদেরকে ফোন দিব, ফোন দিয়ে তারপরে আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবে পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তারা বুঝতে পারে যে আমি তাদেরকে কিভাবে আমি পরামর্শ দিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।